বাবা নিশাত, বাবা ওঠ তাড়াতাড়ি। আমার মাসুদকে আজকেও পরি কোথায় যেন নিয়ে গিয়েছে। মাঝরাতে মাসুদের মায়ের ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতে দরজাটা খুলে বললাম, চাচি কি হয়েছে? এই মাঝরাতে আমাকে ডাকছেন যে? মাসুদের কি কিছু হয়েছে নাকি? আমার কথায় মাসুদের মা কান্না জড়িত কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, মাসুদকে আজও ঘরে পাওয়া যাচ্ছে না। আমি আশেপাশে সবখানে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। তুমি একটু খুঁজে দেখো না বাবা। ওনার কথায় আমি ওনাকে শান্ত করে বললাম, চাচি আপনি একদম চিন্তা করবেন না, আমি ও আশিক এখনই বের হচ্ছি। মাসুদকে ঠিকই খুঁজে পাবো। আপনি বাড়িতে যান, আমি মাসুদকে পেলে সোজা বাড়িতে নিয়ে আসবো। আমার কথায় উনি যেতে না চাইলেও আমি জোরাজুরি করে বাড়িতে পাঠিয়ে দিলাম। উনি চলে যাবার পর একটা লাইট হাতে চলে গেলাম বন্ধু আশিকের বাড়িতে। আমি, মাসুদ ও আশিক তিনজনই খুব ভালো বন্ধু। এই যে মাসুদ, ও হলো আমাদের এই গল্পের নায়ক। মাসুদের সাথে একটা পরী থাকে। সেই পরীটা কিভাবে এলো, কেনই বা মাসুদের কাছে আসে, ওকে নিয়ে বাহিরে যায়, সবকিছুই গল্পের সামনে জানতে পারবেন। যাই হোক, আমি আশিকের বাড়িতে গিয়ে ওকে ডেকে তুললাম। আমার ডাকে আশিক দরজাটা খুলে আমার হাতে লাইট দেখে বলে উঠল, আর বলতে হবে না, মাসুদ আজও নিখোঁজ, তাই তো? এ আবার নতুন কি? তুই একটু দাঁড়া। কথাটা বলে আশিক ও একটা লাইট হাতে নিয়ে বেরিয়ে আসলো। আশিক বেরিয়ে আসা দুজনেই বন্ধু মাসুদকে খুঁজতে লাগলাম। গ্রামের একদিক থেকে অন্য দিকে সবখানে ওকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। মাসুদকে খুঁজে না পেয়ে আশিককে বললাম, কিরে এখন কি করব? মাসুদকে তো কোথাও পেলাম না, এখন ওর মাকে গিয়ে কি বলবো আর? খুঁজে তো পেলাম না, তাই বলবো? আর এমনিতেও কাল পরশু ও একা একাই ফিরে আসবে। মাসুদকে যে পরীটা নিয়ে যায় সেই তো আবার রেখে যায়, তাই না? এরকম তো আরো আগেও হয়েছে। সেটা তো জানি, কিন্তু মাসুদের মা তো আমার এখানে এসে অনেক কান্নাকাটি করলো। এখন কোন মুখ নিয়ে ওনার সামনে যাব বল মাসুদকে ছাড়া? সকাল হতে আর বেশি দেরি নেই, তাই চল আরেকটু খোঁজাখুঁজি করি। কথাটা বলে দুজনে আবারও মাসুদকে খুঁজতে লাগলাম। এভাবে কেটে গেল আরও বেশ খানিকটা সময়। আর মসজিদের মাইক থেকে ভেসে এলো ফজরের আজান। ফজরের আজান হবার পর আমি ও আশিক মাসুদকে না পেয়ে বাড়ির দিকে আসতে যাব, ঠিক তখনই আমরা দেখলাম মাসুদ বড় একটা গাছের নিচে শুয়ে আছে। অথচ আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই গাছটার নিচ দিয়ে খুঁজেছিলাম। মাসুদকে গাছের নিচে শুয়ে থাকতে দেখে আমি ও আশিক দৌড়ে ওর কাছে গিয়ে দেখলাম গাছের নিচে মাসুদ আরাম করে নাক ডেকে ঘুমাচ্ছে। ওর এই অবস্থা দেখে আমি ও আশিক ওকে ডেকে তুললাম। আমাদের ডাকে ওর ঘুম ভেঙে যাওয়ায় মাসুদ বলল, কি রে তোরা এই ভোরবেলা ডাকাডাকি করছিস কেন? কাঁচা ঘুমটা নষ্ট করলি। কোথাও যেতে হলে সকালে আসছি। ওর এমন আজগুবি কথায় আমি বললাম, পাগলের মতো কি বলছিস এসব? একবার আশপাশ তাকিয়ে দেখ তুই কোথায়। আমার কথায় মাসুদ আশপাশ তাকিয়ে বললেন, কিরে আমি কই? এটা কোন জায়গা? আমি এখানে শুয়ে আছি কেন? আশিক বলল, সেটা কি আমরা জানি? তুই জানিস? তোকে আজকে পরি বাইরে নিয়ে আসছে। তোর মা আমাদের কাছে গিয়ে কান্নাকাটি করলো বলে লাইট নিয়ে মাঝ রাত থেকে তোকে খুঁজছি। আচ্ছা তাই নাকি? এই মাসুদ ওঠ, এখন বাড়ির দিকে যেতে হবে। যেতে যেতে কথা বলি। আমার কথা মাসুদ উঠে দাঁড়ায়। আমরা তিনজনই বাড়ির দিকে যেতে থাকি। বাড়ির দিকে যেতে যেতে আমি মাসুদকে বললাম, আচ্ছা মাসুদ, তোকে যে পরি বাইরে নিয়ে আসে তখন তুই জেগে থাকিস নাকি ঘুমে? তুই পরিটার সাথে কখনো কথা বলেছিস? মাসুদ বলল, না রে ভাই, আসলে পরি আমাকে ঘুমের মাঝে নিয়ে আসে, আর আমি ওর সাথে কখনো কথা বলিনি। তবে আমি ওকে দেখেছি। জানিস, ও অনেক সুন্দর দেখতে। পরি যখন আমার সামনে আসে তখন আমি ওর রূপ দেখে অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি। মাসুদের কথায় ওকে বললাম, তার মানে কখনো কথা বলিসনি? না রে। না রে? না রে বললে কি হবে? কথা বলতে ইচ্ছা করে না নাকি? এদিকে আমি বললাম, মাসুদ শোন, আজকের পর পরি তোর কাছে আসলে তুই কথা বলবি, সাহস করে বলবে আমি তোমার সাথে কথা বলতে চাই। মাসুদ বলল, তাই নাকি? কিন্তু পারি না তো, ওকে দেখলে কথা বলার ভাষা হারিয়ে ফেলি। মাসুদের কথায় ওকে বললাম, ভাষা হারালে তো হবে না, কথা বলতে হবে। এভাবে আর কতদিন চলবে? প্রায় প্রায় রাতের মধ্যে হারিয়ে যাস। এদিকে তোর মা কান্না করে, বিষয়টা তো বুঝিস তাই না? মাসুদ বলল, হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। এরপর পরি আমার কাছে আসলে কথা বলবো। মাসুদের কথায় ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে যা, তোর মা তোর জন্য চিন্তা করছে। আমার কথায় মাসুদ বাড়িতে চলে গেলেন। এদিকে আমরাও আমাদের বাড়িতে চলে আসলাম। এই ঘটনার 2 দিন মাসুদের সাথে কিছু না ঘটলেও 3 দিনের দিন রাতে মাসুদের কাছে ওই পরীটা চলে আসে। ওই পরীকে দেখে অন্য সময় মাসুদ কিছু না বললেও সে রাতে সাহস করে বলে, আপনি কে? আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি আপনার সাথে কথা বলতে চাই। কথাটা বলার পর মাসুদের আর কিছুই মনে নেই। বেশ কিছুক্ষণ পর মাসুদের যখন হুঁশ আসে তখন সে নিজেকে দেখে এক অজানা জায়গায়। নিজেকে অজানা জায়গায় দেখে এদিক সেদিক তাকিয়ে মাসুদ চিৎকার দিবে, ঠিক তখনই পেছন থেকে পরি বলে ওঠে, চিৎকার করো না, এদিকে তাকাও, আমি তোমাকে বাইরে নিয়ে আসছি। পরির কথায় মাসুদ পরির দিকে তাকিয়ে আবারও হা হয়ে তাকিয়ে থাকে। এই দেখে পরি বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কথা বলো। পরির কথার জবাবে মাসুদ বললেন,
আপনি খুব সুন্দর, আমি আপনার দিকে তাকালে সব কিছু ভুলে যাই। আপনি কি আসলেই পরি? আপনি আমার কাছে কেন আসেন? মাসুদের কথায় পরি বললেন, আমি সত্যি একজন পরি, আর আমি তোমাকে আমার মায়াজালে আটকে রাখি যেন তুমি আমাকে দেখে ভয়ে চিৎকার না করো। আমি তোমাকে অনেক আগে থেকে চিনি, জানি তুমি মানুষের উপকার করো, নামাজ পড়ো। এই বিষয়গুলো দেখে তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি প্রায় প্রায় তোমাকে ঘুমের মাঝে বাহিরে নিয়ে আসি, তোমাকে দেখতে ইচ্ছা হয়, কথা বলতে, কিন্তু তুমি যদি ভয়ে চিৎকার দাও তখন তাই কথা বলিনি। কিন্তু একটা কথা বলো, এর আগে তুমি কখনো আমার সাথে কথা বলনি, বলতেও চাওনি। আজ মায়ার জাল ভেঙে কিভাবে কথা বললা? পরীর কথায় মাসুদ বলল, আসলে তুমি অনেক আগে থেকে আমার কাছে আসো। অনেকেই জানে আমাকে পরী ধরেছে, অনেকে জানে তুমি আমাকে মাঝে মধ্যে নিয়ে যাও, কিন্তু এদিকে আমি তোমার সাথে কখনো কথা বলিনি। তাই আজ সাহস করে কথা বলছি। আজ এখন তোমার সাথে আমার কথা হলো। এখন বলো তো, আমার কাছে কি চাও? পরী বলল, তোমার কাছে আমার চাইবার আর কিছুই নেই। হ্যাঁ, একটা জিনিস আছে। তোমাকে যেহেতু আমার ভালো লাগে, আমি চাই আমাকেও যেন তোমার ভালো লাগে, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার ভালোবাসা চাই। মাসুদ বলল, সত্যি বলতে তোমাকে আমার ভালো লাগে। তোমার রূপ দেখে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলি, কিন্তু তুমি পরী, আমি মানুষ, কিভাবে ভালোবাসা হবে? পরী বলল, পরী বলে কি ভালোবাসা যাবে না? আমি তো বলিনি এখনই ভালোবাসো আমাকে। আমি তোমার কাছে যেভাবে আসি সেভাবে আসবো। তুমি কথা বলবা, আমাকে জানবা, এরপর ভালো লাগলে ভালোবাসবো। মাসুদ বলল, কিন্তু পরী, তুমি তো সবই জানো আমি গরিব একটা ছেলে। আমার বাবা নেই, মা আছে। আমি অন্যের জমিতে কাজ করে সংসার চালাই। আমার মতো একটা অসহায় গরিব ছেলেকে কেন ভালোবাসবে? পরী বলল, তুমি গরিব হতে পারো, কিন্তু মনের দিক থেকে তুমি অনেক বড় ধনী। এটা কেউ না জানলেও আমি জানি। মাসুদ, তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে সাহায্য করতে চাই। মাসুদ বলল, সাহায্য? সেটা আবার কিভাবে? আর কি সাহায্য? পরী বলল, তোমার তো মানুষকে সাহায্য করতে ভালো লাগে, তাই না? হ্যাঁ লাগে। হঠাৎ এটা জিজ্ঞেস করছো যে? মাসুদ, আমি একজন পরী, আর সাধারণ কোনো পরী না। আমার বাবা জিনদের সর্দার, আমি জিন সর্দারের মেয়ে। আমি তোমাকে কিছু আমল শিখিয়ে দেব, যেগুলো করে তুমি মানুষকে সাহায্য করতে পারবে। এক কথায় বলতে গেলে, হুজুর কবিরাজ যেভাবে জিন পরী ধরা মানুষদের চিকিৎসা করায়, তুমি সেরকম মানুষদের চিকিৎসা করবা। সব কাজ করব আমি, নাম হবে তোমার। এতে মানুষদের সাহায্য করা হবে, আর তোমারও আর্থিক একটু উন্নতি হবে। কি বলো? আমি কি এসব পারি নাকি? আমি তো কিছুই বুঝি না। আমি সব শিখিয়ে দেব, সব পারবা। তবে একটা শর্ত আছে, তুমি কখনো কারো কাছে টাকা দাবি করবে না, টাকার চুক্তি করবে না। তুমি মানুষদের জিন পরি ছাড়াবা, ওরা খুশি হয়ে তোমাকে যা দেবে তাই নিবা, বুঝলা? বুঝতে পেরেছি। কিন্তু আশেপাশের মানুষ কি বলবে? হঠাৎ করে হুজুর কবিরাজের মতো কাজ করতে যাব। লোকেরা শুরুতে একটু আধটু বলবেই, এসবে কান দিও না। এখন চলো, তোমাকে তোমার রুমে রেখে আসি। কথাটা বলে পরি মাসুদকে ওর রুমে রেখে গেলেন। এরপর থেকে পরি মাসুদের কাছে রোজ রাতে আসতো আর কিছু আমল শিখিয়ে দিত। এভাবে বেশ কিছুদিন যাবার পর এক রাতে পরি মাসুদকে বললেন, মাসুদ, তুমি তো এই কদিনে অনেক কিছু জেনে গেছো। আমি তোমাকে প্রয়োজনীয় আমল কিছু শিখিয়ে দিচ্ছি। এখন তোমার পরীক্ষার পড়াশোনা, কাল তোমাকে একটা বাড়িতে যেতে হবে। আমি তোমাকে সব ঠিকানা দিয়ে দিব। তুমি ওই বাড়িতে যাবা, গিয়ে দেখবা ওনার মেয়ে অসুস্থ। ওনার মেয়েকে পিশাচ চিনে ধরেছে। তুমি ওখানে গিয়ে ওনাদের বুঝিয়ে বলে তুমি তোমার মতো আমল করবা। বাকি কাজ আমি করব। কিন্তু আমি হঠাৎ ওদের বাড়িতে গেলে ওনারা কি বলবে? ওনারা যাই বলুক, তুমি বলবা তুমি একজন হুজুর, জিন পরি ছাড়াতে পারো, তুমি মেয়েটাকে সাহায্য করতে চাও। মাসুদ বলল, ঠিক আছে, তুমি যা বলবা তাই করব, কিন্তু কি যে হবে আমি নিজেও জানি না। মাসুদের কথায় পরি মাসুদকে ওর বাড়িতে রেখে গেলেন। এদিকে পরীর কথা মতো মাসুদ পরের দিনই সেই বাড়িতে গিয়ে বললেন, আমি একজন হুজুর, আমি জিন পরি ছাড়াতে পারি। আমি আমার ক্ষমতা দিয়ে দেখেছি আপনাদের বাড়িতে আপনার যে মেয়ে আছে ওর শরীরে জিন ভর করেছে। আপনার মেয়ে অনেক কষ্টে আছে। মাসুদের মুখে কথাগুলো শুনে লোকটা কান্না ভরা চোখে বললেন, তুমি ঠিকই বলেছ বাবা। আসলে অনেক আগে থেকে আমার মেয়ের পিছনে লেগেছে জিনটা। বেশ কদিন থেকে বেশি সমস্যা করছে। আমি বাবা হয়ে মেয়ের এমন অবস্থা কিভাবে দেখি বলতো? তাই অনেক কবিরাজ তান্ত্রিককে দেখিয়েছে, কিন্তু আমার মেয়েটা কোনোভাবে সুস্থ হচ্ছে না। মেয়েটার শরীর দিন দিন এতটা খারাপ হচ্ছে যে কোন দিন না কোন দিন জানি বাবা হয়ে মেয়ের লাশ দেখতে হয়। তুমি যেহেতু আমার মেয়ের সম্পর্কে জেনে এখানে আসছো, দেখো তুমি কিছু করতে পারো কিনা। ওনার কথায় মাসুদ ভিতরে গিয়ে ওনার মেয়েকে দেখলেন। মেয়েটাকে দেখে মাসুদের মনে হলো ওর ভিতরে এখনো জিন উপস্থিত আছে। এই দেখে মাসুদ তার মতো করে রুকিয়া করতে লাগলো। আসলে মাসুদ শুধু টুকটাক আমল করতেন, যা করার সেটা পরিটাই করতেন। এভাবে বেশ কিছুদিন পরই সেই জিনটাকে মেয়েটার শরীর থেকে ছাড়াতে সক্ষম হয়। জিনটাকে ছাড়ানোর পরপরই মাসুদকে ইশারা দেওয়ায় মাসুদ মেয়েটার বাবাকে বললেন, আঙ্কেল, আল্লাহর রহমতে আপনার মেয়ের শরীর থেকে জিনটাকে ছাড়াতে পেরেছি। এখন থেকে আপনার মেয়ে সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ।
কথাটা বলে বাড়িতে চলে গেলেন মাসুদ। এদিকে এই ঘটনার পর এলাকার সবার মধ্যে জানাজানি হয়ে যায় মাসুদ কবিরাজি পারে, জিনভূত ছাড়াতে পারে। গ্রামের মানুষের এমন কথায় মাসুদের মা মাসুদকে বলেন, বাবা মাসুদ, গ্রামের সবাই কি বলে বাবা, তুই নাকি কবিরাজি জানিস, তুই নাকি পাশের গ্রামের কোন মেয়ের শরীর থেকে জিন ছাড়িয়েছিস। কথাটা এখন সবার মুখে মুখে। মাসুদের মায়ের কথায় মাসুদ বললেন, আসলে মা, তোমাকে মিথ্যা বলবো না, আমি টুকটাক আমল জানি জিন পরি তাড়ানোর। আমি শিখেছি, কিভাবে শিখেছি সময় হলে জানতে পারবে। মাসুদের কথায় ওর মা বলল, আচ্ছা তোর কথা মানলাম, তুই আমল জানিস জিন পরি তাড়ানোর, তাহলে তোর নিজের সাথে থাকা পরিটাকে তারা আগে, তাহলে তো আমার চিন্তা করতে হয় না। সেই পরি তোকে রাত বেরোতে কোথায় না কোথায় নিয়ে যায়, আর এদিকে আমার চিন্তা করতে হয়। মায়ের এমন কথায় মাসুদ বললেন, মা, তোমাকে আর চিন্তা করতে হবে না, ওই পরি আর আমার কোনো সমস্যা করবে না, তুমি এসব নিয়ে আর ভেবো না তো। কথাটা বলে বাহিরে চলে গেলেন মাসুদ। এদিকে পুরো এলাকায় ওর কথা ছড়িয়ে পড়ায় সবাই মাসুদকে কবিরাজ বলে ডাকতে থাকে। সবাই কবিরাজ বলায় বিষয়টা মাসুদের খারাপ লাগে। তখন মাসুদ সবাইকে বলে, আমাকে কেউ কবিরাজ বলে ডাকবেন না, আমি তো নামাজ কালাম পড়ি, আমাকে বলতে হয় মাসুদ হুজুর বলবেন। মাসুদের কথায় সবাই মাসুদকে মাসুদ হুজুর বলে ডাকতে থাকে। এদিকে আমাদের বন্ধু জিন পরি তাড়ানোর কাজ শুরু করলো। বন্ধু হয়ে বিষয়টা আমি ও আশিক কেউই জানি না, তাই মাসুদের সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হতে আশিক বলল, কি হুজুর মশাই, শুনলাম আজকাল নাকি আপনি জিন পরি তাড়ানোর কাজ করেন, সবাই আপনাকে হুজুর বলে ডাকে। মাসুদ বলল, মানুষ বললে কি করা যাবে বল, একটু আধটু কাজ পারি, তাই মানুষের উপকার করি। আশিক বলল, কোথা থেকে শিখলে এসব? কোথা থেকে শিখবো আবার, এমনি এমনি পারি এসব। মাসুদের কথা ওর দিকে তাকিয়ে বললাম, এই মাসুদ, এদিকে তাকা, মিথ্যা বলছিস কেন? আমরা কি অন্য কেউ নাকি? সত্যিটা খুলে বল। আমাদের কথায় মাসুদ আমতা আমতা করে বলল, আসলে ভাই, কাউকে বলিস না, আমার কাছে যে পড়ি আসে, তোরা যে বললি ওর সাথে কথা বলতে, আমি তোদের কথা মতো ওর সাথে কথা বলেছি। পরি আমার সাথে কথা বলেছে, পরি আমাকে এটাও বলেছে ও আমার হয়ে কাজ করবে। আমি মানুষের জিন পরি তাড়ানোর কাজ করি, আমি শুধু আমল করি, যা করার পরি করে। মাসুদের কথাগুলো শুনে দুজনে অবাক হয়ে বললাম, বন্ধু, বলিস কি, তোর সাথে তাহলে পরির কথাও যোগাযোগ হয়? তা বন্ধু, শুধু কি কথাই হয় নাকি অন্য কিছু? মাসুদ বলল, আরে না বোকা, অন্য কিছু কি হবে, কিছু হলে তোদের জানাবো, এখন বাড়িতে যেতে হবে, ভালো থাকিস তোরা। আমাদের কাছে বিদায় নিয়ে মাসুদ বাড়িতে চলে গেলেন। এদিকে আমরাও চলে গেলাম বাড়িতে। এই ঘটনার রাতে মাসুদের কাছে পরি আসে। পরি এসে মাসুদকে বলে, মাসুদ, কেমন আছো? কেমন আর থাকবো বলো, এলাকায় আমার ডাকনাম ছড়িয়ে পড়েছে, সবাই আমাকে হুজুর বলে, কেউ বা বলে কবিরাজ। পরি বলল, তাই বুঝি, ভালো তো, তোমার নাম ডাক ছড়িয়ে পড়েছে, তোমারই তো ভালো, তুমি অসহায় মানুষদের সাহায্য করতে পারবা। তাই? আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, তোমার নাম কি? আমার নাম হুমাইয়া। হুমাইয়া নামটা বেশ সুন্দর, কিন্তু অন্যরকম। আচ্ছা, তুমি পরি হয়ে আমাকে পছন্দ করো কেন? আমার থেকে তো জিনেরা বেশি সুন্দর, তাই না? ভালো লাগা তো সুন্দর দেখে আসে না, তার কাজ কর্ম, আচার আচরণ, ব্যবহারে আসে। এসব বাদ দাও, কাল তোমার কাছে একজন লোক আসতে পারে, ওনার একটা সমস্যা আছে। ওনার নিজের একটা আম বাগান আছে, উনি সেই বাগানের গাছগুলো কেটে বিক্রি করতে চায়, কিন্তু সমস্যা হলো সেই আম বাগানে বাস করে কয়েকটা জিন, ওরা কোনোভাবে সেই গাছগুলো কাটতে দিবে না। গাছের মালিক কর্মচারী দিয়ে যেই না গাছ কাটতে যায়, তখন সবাই ভয়ে সেখান থেকে ফিরে আসে, কারণ গাছে বা গাছের ডাকে দা দিয়ে কোপ দিলে সেখান থেকে গড়িয়ে পড়তে থাকে রক্ত। গাছ থেকে রক্ত বের হলে কে ভয় পাবে না বলো? পরীর কথায় মাসুদ বললেন, আচ্ছা তো আমি গিয়ে কি করব, আমার করণীয় কি? আর তুমি না বললা ওখানে কয়েকটা জিন থাকে, তুমি কি পারবা ওদের সাথে? পরি বলল, সেটা কাল বুঝতে পারবা। এই তোমাকে কিছুটা পানি দিলাম, তুমি কাল এই আমলগুলো করবে, আর এই পানিটা পুরো বাগানে ছিটিয়ে দিবে, আর আমি কিছু কাজ শিখিয়ে দিই, এগুলো করবা, বাকি যা করার আমি করব। এমন অবস্থায় পাশের ঘর থেকে মাসুদের মা ডাক দিয়ে বলছে, বাবা মাসুদ, কার সাথে কথা বলিস এত রাতে? এত রাতে আবার কে আসলো? মায়ের কথা মাসুদ বলল, কই, কেউ নেই তো মা, তুমি ঘুমাও। মাকে ঘুমাতে বলে মাসুদ পরীকে বললেন, তুমি তাহলে আজকে চলে যাও, কাল তোমার কথা মতো ওই লোকটা আসলে আমি ওনার কাছে চলে যাব। কথাটা বলে মাসুদ ঘুমিয়ে পড়লেন। এদিকে পরি চলে গেলেন। পরের দিন সকালে পরির কথা মতো একটা লোক মাসুদের কাছে আসলেন। লোকটা এসে মাসুদকে বললেন, আপনি কি মাসুদ হুজুর? আসলে আমার একটু সমস্যা, আপনাকে আমার সাথে যেতে হবে। লোকটার কথায় মাসুদ বললেন, আপনার বাগানের সমস্যা বুঝি? লোকটা বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে বলিনি, আপনি কিভাবে জানলেন? লোকটার কথায় মাসুদ বললেন, আমি আগে থেকে কিছুটা জানি বলেই তো আমি হুজুর, মহান আল্লাহ ছাড়া ভবিষ্যতে কি হবে কেউ জানে না। আসলে আমি আমার সাথে থাকা পরীর মাধ্যমে কিছু বিষয় জেনে থাকি, আপনার বিষয়টাও জেনেছি, আপনার এই ব্যাপারটা। আমি আপনার কাজটা করতে যাব, আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে নিচ্ছি।
কথাটা বলে রেডি হয়ে সেই লোকটার সাথে চলে গেলেন মাসুদ। মাসুদ লোকটার সাথে ওনার আম বাগানে গিয়ে দেখলেন জায়গাটা বেশ অদ্ভুত, অন্যরকম একটা গা ছমছম পরিবেশ। মাসুদ সেখানে যেতেই ওর কেন যেন মনে হচ্ছে অদৃশ্য কেউ ওর দিকে তাকিয়ে আছে। এসবে মাসুদ ভয় না পেয়ে আমবাগানটা ঘুরে ঘুরে দেখলেন। আমবাগানটা ঘুরে ঘুরে দেখে মাসুদ নিজের মতো আমল করতে লাগলেন আর পরীর দেয়া পানিটা আম বাগানে ছিটিয়ে দিতে লাগলেন। এদিকে পানি ছিটানোর কিছুক্ষণের মধ্যে মাসুদ ও বাগানের মালিক দুজনেই দেখলেন চারিদিকে অন্ধকার হয়ে আসছে, আর হঠাৎ করে আম বাগানে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বাতাস শুরু হয়েছে। এতটা ঝড় বাতাস যে মাসুদ ও বাগানের মালিকের মনে হচ্ছে এই বুঝি দুজনেই উড়ে যাবে। এভাবে বেশ কিছুক্ষণ পর সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। সব স্বাভাবিক হবার পর মাসুদ সেই বাগানের মালিককে বললেন, আঙ্কেল আলহামদুলিল্লাহ, আপনার সমস্যার সমাধান হয়েছে, আপনি এখন গাছ কাটতে পারবেন। মাসুদের কথায় বাগানের মালিক অনেক খুশি হয়ে বললেন, তুমি আমাকে অনেক বড় সমস্যা থেকে বাঁচালে বাবা। এখানে থাকা জিনগুলো আমার একটা গাছও কাটতে দিচ্ছিল না, তুমি সমস্যার সমাধান করেছো। বলো তুমি কত টাকা চাও? মাসুদ বলল, আঙ্কেল আসলে সত্যি বলতে আমি কারো কাছে দাবি করি না, আপনি খুশি হয়ে যা দিবেন এতেই হবে। মাসুদের এমন কথায় উনি খুশি হয়ে মাসুদকে বললেন, তুমি তো অনেক ভালো, আমার বাগানে লাখ লাখ টাকার গাছ আছে, তুমি এসব সমাধান করো, নাও তোমাকে খুশি হয়ে 20,000 টাকা দিলাম। না না আঙ্কেল, এত টাকা আমার লাগবে না, আপনি এর থেকে আমাকে কিছু টাকা কম দেন, আর বাকি টাকাটা কোনো এতিম বা অসহায় কোনো গরিব মানুষকে দান করে দিয়েন। কথাটা বলে ওনার কাছ থেকে কিছু টাকা নিয়ে মাসুদ বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর সেই রাতে মাসুদের কাছে আবারও পরী আসে। সে রাতে মাসুদের কাছে আবারও পরী আসায় পরীকে দেখে মাসুদ বলেন, আসছো তুমি? ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হয়নি তো? না, আমার আবার কি হবে, আমি ঠিক আছি। তুমি এতগুলো জিনিস সাথে লড়াই করলা, ওখান থেকে তাড়িয়ে দিলা, ওরা কিছু বললো না? লড়াই তো করিনি, আমি ওদেরকে বুঝিয়েছি, ওরা না বুঝলে হুমকি দিয়েছি। ওরা জানে আমি জিন সর্দারের মেয়ে, আমার সাথে লাগতে আসবে না। আমি ওদের অন্য একটা জায়গায় থাকতে বলি, ওনাদের বলি জায়গাটা ছেড়ে চলে যেতে। আমার কথায় ওরা বাগানটা ছেড়ে চলে যায়। ও তাই, তাহলে ভালো। আমার আবার তোমার জন্য চিন্তা হচ্ছিল, ভাবলাম কোনো সমস্যা হয় কিনা। পরি বলল, কিচ্ছু হবে না, তুমি এসব নিয়ে একদমই চিন্তা করো না, আমি তোমার হয়ে কাজ করতে থাকবো, তুমি কাজ করবা। কখনো কোনো সমস্যা থাকলে আমি আগে থেকে তোমাকে সাবধান করে দিব। এই বলে মাসুদকে ঘুমাতে বলে পরি চলে গেলেন। এভাবে চলতে থাকে মাসুদ ও পরীর ভালোবাসার দিন। মাসুদ ও পরীর সাহায্যে মানুষদের জিন পরি তাড়ানোর কাজ করত। এভাবে আস্তে আস্তে মাসুদের পারিবারিক অবস্থা ভালো হতে লাগলো। মাসুদের এমন পারিবারিক অবস্থা দেখে আশেপাশে অনেক অনেক কথা বলা বলি করত। মানুষের এমন নানা কথায় মাসুদের মা মাসুদকে একদিন বললেন, মাসুদ বাবা তোকে কখনো জোর করিনি কিছু বলার জন্য, আসলে তুই প্রায় রাতে কার সাথে জানি কথা বলিস, আসল ঘটনা আমাকে খুলে বলতো, তোর সাথে কেউ থাকে কিনা? মায়ের এমন কথায় মাসুদ মুচকে একটা হাসি দিয়ে বলে, মা আমাকে তুমি চেনো না, আমি তোমার ছেলে, আমি কি উল্টোপাল্টা কিছু করতে পারি? মা আমাকে সন্দেহ করো না, তুমি যেহেতু জানতে চেয়েছো তাহলে শোনো, তবে কাউকে বলো না। আমার কাছে পরী আসে, এটা সেই পরী যে আমাকে রাতে ঘুমের মাঝে নিয়ে যেত। সেই পরী আমাকে কিছু কিছু আমল শিখিয়েছে, আর ওর সাহায্যে আমি মানুষদের সাহায্য করি জিনভূত তাড়াই। ছেলের মুখে এসব কথা শুনে মা বললেন, কি বলিস বাবা, পরী তোর কাছে আসে, সেই পরী তোকে সাহায্য করে? বাবা আমার তো ভয় করছে, না জানি পরীটা তোকে কখন নিয়ে যায়। মাসুদ বলল, না মা, ও ভালো পরী, আমাকে সাহায্য করে, তুমি চিন্তা করো না, ও আমার কিচ্ছু করবে না। পরী যতই ভালো হোক তবুও তো মায়ের মন ভয় তো থেকেই যায়। মায়ের এমন ভয় দেখে মাসুদ ওর মাকে বুঝিয়ে শান্ত করে বাইরে চলে গেলেন। এই ঘটনা 2 দিন পর মাসুদ আমাদের সাথে দেখা করলেন। আমাদের সাথে দেখা হতে আমরা বললাম, কিরে মাসুদ, তুই তো ইদানিং খুব বিজি থাকিস, আগে রোজ রোজ আমাদের সাথে আড্ডা দিতি, আর এখন? মাসুদ বলল, কি করব বল, তোরা তো এর কারণ জানিস। আশিক বলল, তা বন্ধু তোর পরী কই, সে কি তোর সাথে আছে এখন? পরী ভাবি আপনি কি এখানে আছেন? মাসুদ বলল, আরে পাগল, ও এখন আমার কাছে নেই, কাকে ডাকিস? আর পরী তোর কোন জন্মের ভাবি? আশিক বলল, এই জন্মের তোর বউ হলে আমাদের তো ভাবি হবে। আশিক ও মাসুদের কথার মাঝে একজন মহিলা সেখানে চলে আসলেন। আমরা মহিলাটাকে চিনি, মহিলাটা আমাদের গ্রামের, উনি পেশায় ভিক্ষা করেন, খুব গরিব। ওনাকে হঠাৎ আমাদের এখানে আসতে দেখে আমরা বললাম, চাচি আপনি এখানে, আমাদের কি কিছু বলবেন? তখন উনি আমাদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে মাসুদ হুজুর কে বাবা? মহিলার কথায় মাসুদ বলে উঠলেন, চাচি বলেন আমি মাসুদ হুজুর। মাসুদের কথায় সেই মহিলা কান্না করতে করতে বললেন, বাবা আমাকে তোমরা চেনো হয়তো, আমি ভিক্ষা করে সংসার চালাই, আমার পরিবারের আমার একটা মেয়ে একটা ছেলে। আমার বড় মেয়েটা কয়েকদিন থেকে কেমন অদ্ভুত আচরণ করছে,
রাত হলে পাগলের মতো করে। আমি বুঝতে পারি ওর শরীরে কিছু ভর করে। আমার মেয়েটা এমন না বাবা, আগে ভালো ছিল। মেয়ের এমন আচরণে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে তিনি তোমার কাছে আমাকে আসতে বলেন। বাবা, আমার বাড়িতে গিয়ে আমার মেয়েটাকে দেখলে আমার খুব উপকার হতো। কথাটা বলে আবারও কান্না করতে থাকেন মহিলাটা। এদিকে মহিলার কান্নায় আমি মাসুদকে বললাম, কিরে মাসুদ, কি করবি? উনি খুব গরিব, আমার মনে হয় ওনাকে তো সাহায্য করা দরকার। মহিলার কান্নায় মাসুদ ওনাকে শান্ত করে বলল, চাচি আপনি কাঁদবেন না, আমি যাব আপনার বাড়িতে। আমি গিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে সুস্থ করার। আপনি এখন বাড়িতে চলে যান। আমি আজ রাতে আপনার বাড়িতে আসব। আপনারা রাতের খাবার শেষে আমার জন্য অপেক্ষা করবেন, আর আপনার মেয়েকে একটু চোখে চোখে রাখবেন। মাসুদের কথায় মহিলাটা চলে গেলেন। এদিকে আমরা 3 বন্ধু আর কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাড়িতে চলে গেলাম। মাসুদ রাতে মহিলাটার বাড়িতে যাবে, কিন্তু পরীকে এখনো ব্যাপারটা বলা হলো না। এই ভেবে মাসুদ পরীর কথা স্মরণ করতেই পরী মাসুদের কাছে আসলেন। পরী আসতেই মাসুদ বললেন, পরী আসছো? আজকে রাতে একটা কাজ করতে হবে। আমি একজন মহিলাকে কথা দিয়েছি আমি ওনার বাড়িতে যাব। মাসুদের কথায় পরী একটু চিন্তিত হয়ে মাসুদকে বললেন, তুমি ওনার বাড়িতে যাবা? আমাকে ব্যাপারটা না জানিয়ে ওই মহিলাকে কেন কথা দিলা? আজ রাতে যাবে ওনার বাড়িতে? মাসুদ বলল, হঠাৎ এমন কথা বলছো কেন? পরী, মহিলা খুবই গরিব, আমি ওনাকে চিনি। আমার মনে হয় ওনাকে সাহায্য করা উচিত, তাই তোমার অনুমতি ছাড়া আমি ওনাকে কথা দিয়েছি। পরী বলল, তুমি কিছু জানো না তাই বলছো? আমি অলরেডি ওই মহিলার মেয়েকে যে জিনটা ধরেছে তার ব্যাপারে খোঁজ নিয়েছি। সে ইফরিত সম্প্রদায়ের একটা জিন। এই সম্প্রদায়ের জিনেরা খুব শক্তিশালী হয়, এদের সাথে যে কোনো জিন পরী লাগতে যায় না। পরীর কথায় মাসুদ বললেন, তাই নাকি? কিন্তু ওই মহিলা তো খুব গরিব, ওনার মেয়েটার তেমন দেখতে সুন্দর না। ওই মেয়েটার পেছনে জিনটা লাগলো কেন? দেখো মাসুদ, মানুষদের মতো জিনেরা রূপ ও সম্পদ দেখে কারো প্রেমে পড়ে না, কাউকে ভালোবাসে না। জিনদের দৃষ্টি অন্যরকম। মাসুদ বলল, পরী মহিলাটা খুব গরিব, আমি ওনাকে না করতেই পারিনি। আমি চাই তুমি কাজটা করো, আর আজ রাতেই। পরী বলল, মাসুদ, তোমার সাথে কাজ করা এতদিনে যত রোগী দেখেছি, যত জায়গায় গিয়েছি, সব থেকে এই কাজটা কঠিন। এই কাজে মৃত্যু ঝুঁকি আছে। তোমার বা আমার যে কারোরই মৃত্যু হতে পারে ওই জিনটার হাতে। মাসুদ বলল, কি বলো? তাহলে উপায়? এখন কি করব? আমরা রাতে যাব ওই মহিলার বাড়িতে, কেননা তুমি ওনাকে কথা দিয়ে ফেলেছ। কিন্তু পরী, এতে তোমার বড় ক্ষতি হতে পারে। আমাকে নিয়ে ভেবো না, আমি ওই জিনটাকে বুঝিয়ে বলবো, না বুঝলে তখন মোকাবেলা করব। শোনো মাসুদ, তুমি রাতে ওনার বাড়িতে যাবা, আমিও সময় মতো চলে যাব। কথাটা বলে চলে গেলেন পরী। সে রাতে খাবার দাবার শেষে মাসুদ চলে গেলেন সেই মহিলার বাড়িতে। মাসুদ ওনার বাড়িতে গিয়ে দেখলেন মহিলাটা রুমের বাহিরে দরজা লাগিয়ে তার ছেলেটাকে বুকে নিয়ে গুটিসুটি হয়ে বসে আছে। মাসুদ সেখানে যেতেই মাসুদকে দেখে মহিলা বলল, বাবা তুমি আসছো? দেখো না বাবা, সন্ধ্যার পর থেকে আমার মেয়েটা কেমন ছটফট করছে, ওকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না। আমি ওকে রুমের ভিতরে দেখে দরজা লাগিয়ে দিয়েছি। তুমি তো আসছো বাবা, ভিতরে যাও, আমার মেয়েটাকে দেখো। মহিলার কথায় মাসুদ ভিতরে গেলেন। ভিতরে গিয়ে মাসুদ দেখলেন মহিলার মেয়েটা বিছানার উপর বসে আছে, চুলগুলো এলোমেলো। মাসুদ রুমে যেতেই মেয়েটা মাসুদের দিকে ঘুরে তাকায়, আর মাসুদ দেখে মেয়েটার চোখ দুটো পুরো সাদা হয়ে আছে। চোখের দিকে তাকিয়ে মনে হলো কোনো মনি নেই চোখে। এমন ভয়ঙ্কর অবস্থায় মেয়েটা একটা হাসি দিয়ে বললেন, কিরে মাসুদ, তুই আসছিস? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই নাকি বড় হুজুর হয়ে গেছিস, আমার সাথে মোকাবেলা করবি? মেয়েটার কথায় মাসুদ বুঝলেন ওর শরীরে জিনটা এখন অবস্থান করছে। মেয়েটার শরীরে জিনটা ভর করে আছে। জিনটার কথায় মাসুদ খুব ঠান্ডাভাবে বললেন, আপনি এই মেয়েটার পিছনে কেন লাগলেন? বেচারি খুব গরিব ও অসহায়, ওর মাকে দেখুন। এদের দেখে কি আপনার একটুও মায়া হয় না? আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলছি, এই মেয়েটাকে ছেড়ে চলে যান। মাসুদের কথায় জিনটা বললেন, ভয় দেখাচ্ছিস আমায়? জানিস আমার ব্যাপারে? তোর এই পরী তোকে কিচ্ছু বলেনি? সব সব জেনে আমার কাছে আসলি? মরার খুব শখ হয়েছে নাকি? আমি মেয়েটাকে ছেড়ে যাব না। আমি যাকে একবার ধরি ওকে আমি না চাইলে ছাড়ি না। ওকে আমি আমার কাছে নিয়ে যাই, নয়তো মেরে ফেলি। মাসুদ বলল, নিজেকে এতটা শক্তিশালী মনে করবেন না। মনে রাখবেন, শক্তির উপরেও শক্তি থাকে। বেশি কিছু হবার আগে মেয়েটাকে ছেড়ে যান, এতে আপনারই ভালো। জিনটা বলল, হুমকি দিচ্ছিস আমাকে? জীবিত ফিরে যেতে পারবি না। আমাকে হুমকি দেবার আগে এখান থেকে পালা। জীবন বাঁচাতে চাইলে ভাগ এখান থেকে। এই বলতে না বলতে পরী সেখানে এসে উপস্থিত হলেন। পরীকে দেখে জিনটা হাসতে হাসতে মাসুদকে বললেন, কি রে মাসুদ, তোর পরী তো এসে গেছে, খুব ভয় পেয়েছি রে। মাসুদ বলল, অনেক তামাশা করেছেন, এখন মেয়েটাকে ছেড়ে চলে যাবেন কিনা বলেন। কথাটা বলে মাসুদ দোয়া পড়তে যাবে, ঠিক তখনই জিনটা বললেন, এই কি করিস, থাম, আগে তোর শক্তিটাকে শেষ করি। কথাটা বলে জিনটা মেয়েটার শরীর থেকে বেরিয়ে গেল। এরপর মাসুদ খেয়াল করলেন রুমের মধ্যে কেমন যেন একটা আওয়াজ হচ্ছে ও মারামারির শব্দ হচ্ছে। এই অবস্থায় মাসুদ কি করবে বুঝতে পারছে না। এভাবে কয়েক মিনিট চলে যাবার পর সেই জিনটা সশরীরে মাসুদের সামনে হাজির হলেন। জিনটাকে দেখে ভয়ে মাসুদের শরীরের লোম দাঁড়িয়ে গেল।
জিনটার দিকে তাকিয়ে মাসুদ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। এদিকে সেই জিনটা মাসুদের দিকে তাকিয়ে বিকট জোরে একটা হাসি দিয়ে বললেন, কিরে মাসুদ, ভয় পেলি? দেখ তোর পরীকে দেখ। কথাটা বলে হাত দিয়ে কি জানি ইশারা করলেন, আর সাথে সাথে পরী ও চোখের সামনে উপস্থিত হলেন। কিন্তু এ কি, পরী যে শিকলে বাঁধা। পরীকে শিকলে বাঁধা অবস্থায় দেখে মাসুদ কিছু বলতে যাবে, ঠিক তখনই সে জিনটা বললেন, দেখ তোর পরীকে দেখ, তোর পরীকে মুহূর্তে শিকল দিয়ে বেঁধে ফেলেছি। এখন বল, কি যেন বলেছিলি? এখন তোর পরীর সাথে সাথে তোকেও মেরে ফেলবো। এখন তোর পরীর সাথে সাথে তোকেও মেরে ফেলবো। কথাটা বলে উঠলেন সেই শক্তিশালী ইফরিত জিনটা। জিনটা পরীকে শিকল দিয়ে বাঁধায়। আমি বললাম, পরীকে ছেড়ে দে। আমার কথায় জিনটা বললেন, তোর তেজ তো দেখি এখনো কমেনি। আসছিলি তো পরীকে নিয়ে আমাকে মারতে, কিন্তু উল্টো তোদেরকেই এখন মরতে হবে। তোকে একটু পর মেরে ফেলি, আগে তোর পরীকে মেরে ফেলি। কথাটা বলে সেই জিন পরীর দিকে এগিয়ে যাবে, ঠিক তখনই ভয়ঙ্কর রকমের আওয়াজ করে কয়েকটা জিন উপস্থিত হলেন সেখানে। কয়েকটা জিন উপস্থিত হয়ে সেই শক্তিশালী জিনটাকে ধরে বেঁধে ফেললেন। জিনটাকে বেঁধে ফেলায় সে বলতে লাগলো, এই ছেড়ে দে আমায়, তোদের কাউকে ছাড়বো না। এদিকে জিনগুলো তার কথায় কান না দিয়ে শিকলে বাঁধা পরীকে মুক্ত করে দিলেন। পরী মুক্ত হওয়ায় মাসুদ পরীকে বললেন, এসব কি চলছে এখানে, চলো এখান থেকে। এরা কারা? মাসুদের কথায় পরী বলল, ভয় পেও না, এই জিনগুলা আমার বাবার পাঠানো। আমার বাবা জিন সর্দার, বুঝলা? এখন বাবা আসবে, দেখো কি হয়। পরীর কথায় মাসুদ চুপ করে রইলেন। এদিকে কথা মতো ঝড়ের বেগে সেখানে পরীর বাবা জিনেদের সর্দার চলে আসলেন সেখানে। জিন সর্দার ওখানে এসে সেই ইফরিত জিনটাকে বলল, তুমি আমার মেয়েকে বেঁধে রেখেছ, ওকে মেরে ফেলতে চাইছ? তোমার সাহস তো কম না? আমার মেয়েকে মেরে ফেলার চিন্তা করার আগে ওর বিষয়ে খোঁজ নেওয়া উচিত ছিল তোমার। এখন তোমার শাস্তি হবে কঠিন শাস্তি। কথাটা বলে পরীর বাবা ও তার সাথে আসা জিনগুলো খারাপ জিনটাকে ধরে নিয়ে গেলেন। জিনটাকে ধরে নিয়ে যাওয়ায় পরী মাসুদকে বলল, মাসুদ তুমি এখন এই মহিলাকে বলে দাও তার মেয়ের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বাবা ওই খারাপ জিনটাকে ধরে নিয়ে গেছে, ওকে কারাগারে পাঠানো হবে। পরীর কথায় মাসুদ ওই মহিলাকে সবকিছু বলে বাড়ির দিকে আসতে লাগলো। অন্ধকার রাত, মাসুদ ও পরী দুজনেই কথা বলতে বলতে আসছে। রাস্তায় মাসুদ পরীকে বললেন, তোমার বাবা যদি সঠিক সময় না আসতো তাহলে কি হতো বলো? ওই জিনটা তো তোমাকে মেরে ফেলতো, আমাকেও মেরে ফেলতো। পরী বলল, সেজন্যই তো তোমাকে বলেছি আমাকে জিজ্ঞেস না করে কাউকে কথা দিবে না, কারো চিকিৎসা করতে যাবা না। মাসুদ বলল, আমি তো বুঝতে পারিনি, এরপর কখনো এরকম হলে তোমাকে আগে জানাবো। পরী বলল, তা হয় জানাবা, কিন্তু আমার মনে হচ্ছে সামনে সমস্যা একটু হতে পারে। কি সমস্যা? বাবা তো আজ তোমার আমার ব্যাপারে সবটা জেনে গেল। কিছুক্ষণ পর বাবা আমাকে ডেকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করবে, জানতে চাইবে। মাসুদ বলল, তাই নাকি? তো তুমি কি বলবা? পরী বলল, কি আর বলবো, বাবাকে সত্যিটা বলে দিব। বাবাকে বলবো তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। মাসুদ বলল, এটা বলে উনি রাগ করবেন না? সেটা তো জানি না, তবে বলে তো দেখতে হবে। তাছাড়া বাবা কোনো না কোনো সময় ঠিকই জেনে যেত। জানি না কি হবে, তা ভালো কিছু হবে না সেটা বুঝতে পারছি। তুমি কোনো টেনশন করো না তো, যাও, তোমার বাড়ি চলে আসছে, বাড়িতে যাও। আমি বাবার সাথে কথা বলে কাল তোমার কাছে আসব। কথাটা বলে চলে গেলেন পরী। এদিকে পরী চলে যাবার পর মাসুদও বাড়িতে চলে গেল। মাসুদ রাত করে বাড়িতে ফেরায় ওর মা বলল, বাবা মাসুদ, কোথা থেকে ফিরলি? রাত বেরাতে বাইরে না গেলে হয় না বাবা? আমি তো এমনি যাই না মা, জানোই তো আমি জিন পরী তাড়ানোর কাজ করি, সেই কাজের জন্য বাইরে গিয়েছিলাম। আমার তো ভয় হয় বাবা, কখন না জানি তোর কি হয়ে যায়। মা, আমার সাথে তো পরী থাকে, তুমি কেন মিছে মিছে ভয় পাও বলো তো? তুমি চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না আল্লাহ রহমতে। ঠিক আছে বাবা, রাত অনেক হয়েছে, ঘুমা। কথাটা বলে মাসুদের মা তার রুমে চলে গেলেন। এদিকে মাসুদ ও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। এই ঘটনা 2 দিন পর্যন্ত মাসুদের কাছে আর পরী আসেনি। পরী 2 দিন না আসায় মাসুদ চিন্তিত হয়ে পরীর অপেক্ষা করতে লাগলো। এভাবে 1 দিন 2 দিন করে কেটে যায় 7টা দিন। 7 দিন পর এক রাতে মাসুদের কাছে পরী আসে। পরী আসতে মাসুদ বলে, এই পরী, তুমি কই ছিলা এই 7টা দিন? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। তোমার কিছু হয়নি তো? তুমি কি ঠিক আছো? মাসুদের কথার জবাবে পরী মন খারাপ করে বলল, যা ভেবেছে তাই হলো। বাবা তোমার আমার ব্যাপারে জেনে খুব রাগ করেছেন, আমাকে তোমার কাছে আসতে দিতেন না। আমাকে আর তোমাকে বাবা মেনে নিবে না মাসুদ। মাসুদ বলল, ওহ, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো তাহলে। কিন্তু আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, এখন কি করব? কি আর করবা, ভুলে যাও আমাকে, এটাই ভালো হবে। ভুলে যাব? ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া কি এতই সহজ? কিছু করার নেই, ভুলে যাও। আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি মাসুদ, আর কখনো আসবো না। মানে কি? পরী, কি করছো? হঠাৎ এসব কি বলছো? পরী বলল, যেটা বলার সেটাই বললাম, আমি চলে যাই, ভালো থেকো। কথাটা বলে পরী চলে যেতে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর পিছনে মাসুদের দিকে ঘুরে বললেন, ওই আমি চলে যাচ্ছি, পেছন থেকে ডাকবা না? অনুরোধ করবে না? এই তাহলে তোমার ভালোবাসা? আর ডেকে কি হবে বলো? তোমার বাবা আমাকে মেনে নেয়নি, তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ, এখন আমি কি করব বলো?
পরি বলল, আরে বলদ, তোমাকে বোকা বানালাম। কেমন বোকা হলে? মানে কি বলো? কিসের বোকা? আরে আমার বাবা তোমাকে মেনে নিয়েছে। তাই নাকি? সত্যি? হ্যাঁ, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাবা তোমার কথা শুনে রাগ করবে কিনা, কিন্তু বাবা তো কিছু বলল না, শুধু বলল তোমরা মানুষ, তোমাকে যেন জোর করে কিছু না করি। জোর করে ভালোবাসা বা বিয়ে কোনোটাই করা যাবে না। উফ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম জানো। ভাবছি সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, কষ্ট হচ্ছিল অনেক। দূর বোকা, আমি তোমাকে ছাড়া কোথাও যাব? আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। তোমার বাবাকে কি বলে দিয়েছো আমাকে ভালোবাসো? হ্যাঁ বলেছি, তোমাকে ভালো লাগে, ভালোবাসি, সব বলেছি। মাসুদও পরীর কথার মাঝে মাসুদের মা সেখানে হঠাৎ চলে আসে। মাসুদ ওর মাকে দেখে পরীকে বলে, পরী, মা আসছে, চলে যাও। কিন্তু মাসুদের কথায় পরী না গিয়ে উল্টো বললেন, না যাব না, আমি আজ মাকে দেখা দিব, কথা বলবো। এই বলতে না বলতে মাসুদের মা রুমে এসে পরীর দিকে হা হয়ে তাকিয়ে রইলেন। এটা দেখে মাসুদ বললেন, কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন? মাসুদের কথায় ওর মা বলল, বাবা মাসুদ, এই কি তাহলে সেই পরী? হ্যাঁ মা, ওই সে। পরী বলল, কেমন আছেন মা? আলহামদুলিল্লাহ, ভালো আছি মা। মাশাআল্লাহ, তুমি তো অনেক সুন্দর, তুমি আসলেই সুন্দরী পরী। আমার তো বিশ্বাস হচ্ছে না পরীকে দেখছি। কি যে বলেন মা, যা সত্যি তাই বলছি মা, তুমি খুব সুন্দর। তা মা, তুমি কি কিছু খাবে? এই গরিব মায়ের ঘরে তো তেমন কিছু নেই। না মা, আমি কিছু খাবো না, আপনি খুব ভালো। আচ্ছা মাসুদ, আমি আজ চলে যাই, কাল দেখা হবে। ভালো থাকবেন মা। কথাটা বলে পরী চলে গেলেন। পরী চলে যাওয়ার পর মাসুদ ও মাসুদের মা দুজনে ঘুমিয়ে পড়লেন। এভাবে পরী ও মাসুদের মাঝে কেটে গেল কয়েকটা দিন। কয়েকদিন পরে এক রাতে পরী মাসুদের কাছে আসেন। পরী আসায় তাদের মাঝে অনেক কথা হয়, দুজনে গল্প করে, ভালোবাসার কথা বলে। কথা বলার এক সময় মাসুদ পরীকে বলে, আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমি না এখন অনেক আমল জানি, আমার পরিচিত এক কবিরাজ আমাকে শিখিয়েছে। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আরে তাই নাকি? কবে শিখলে এসব? কিছুদিন হলো, তোমাকে বুঝতে দেইনি। এখন থেকে কোনো জিন পরি ছাড়াতে আরো সহজ হবে। আমি এখন অনেক দোয়া কালাম সব জানি, আমল জানি। তুমি তো আছোই, এখন কোনো শক্তিশালী জিন পরি আসলেও আমাদের সাথে পারবে না। পরি বলল, হ্যাঁ তাই। তা তুমি কি কি শিখলে বলো দেখি। বলবো না, করে প্রমাণ দেখাবো। প্রমাণ করে দিব? তাই? আমার কবিরাজটা, আচ্ছা দাও দেখি, প্রমাণ দাও। কি প্রমাণ দিবে বলো? মাসুদ বলল, তুমি তো পরি তাই না, আমি তোমাকে আটকাবো, দেখবা? দেখাও দেখি কিভাবে আটকাতে পারো। পরীর কথায় মাসুদ চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা বলে। পরীর হাতে একটা চুড়ি পরিয়ে দিলেন। চুড়িটা পরাতে পরী মাসুদকে বললেন, এটা কিসের চুড়ি, কেমন অদ্ভুত, আর এটা আমাকে পরালে কেমন একটা লাগছে। এটাই আমার ক্ষমতা, আমার কাজ শুরু হয়ে গেছে। তুমি চাইলেও এই চুড়িটা খুলতে পারবে না। আচ্ছা তাই তো, আমি চুড়িটা খুলতে পারছি না কেন? মাসুদ, কি করলা? এটা খুলতে পারছি না, তুমি খুলে দাও। না, খুলবো না। মাসুদ, আমার কষ্ট হচ্ছে, খুলে দাও। খুলে দেবার জন্য তো তোমাকে পরাই দেইনি। মজা করো না, আমার কেমন যেন লাগছে, খুলে দাও না। সরি পরি, আমি এটা খুলবো না, কারণ আজ এখন থেকে আমি তোমাকে বন্দি করলাম। মানে মাসুদ, কি বলছো এসব? যা বলছি সত্যি বলছি পরি, এখন থেকে তুমি আমার কাছে বন্দি পরি। মাসুদ, বেশি বেশি হয়ে যাচ্ছে, এটা খুলে বললাম। না খুললে কি করবা? আমি তোমাকে বন্দি করেছি। কেন করেছে জানো? কারণ এখন থেকে তোমাকে দিয়ে যা ইচ্ছে তাই করাবো। আমি একজন কবিরাজের কাছে গিয়ে অনেক তন্ত্রমন্ত্র শিখেছি। সরি পরি, তোমার মাসুদ আর আগের মাসুদ নেই। আমার অনেক টাকা চাই, অনেক, তাই তোমাকে বন্দি করলাম। এখন থেকে আমি যা বলবো তাই করবা, তোর ইচ্ছে করুক বা না করুক। পরি বলল, মাসুদ, এটা কি সত্যি তুমি? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, তাহলে এসব কি? আমি তোমাকে কখনো ভালোবাসিনি, সব অভিনয় করেছি। তোমাকে বন্দি না করলে তোমার বাবা যে কোনো সময় তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেত। এখন তুমি বন্দি, এখন তোমার বাবা চাইলেও তোমাকে নিয়ে যেতে পারবে না। মাসুদের হঠাৎ এমন আজগুবি কথায় পরি অবাক হয়ে তাকিয়ে রইলেন মাসুদের দিকে, আর কান্না ভরা চোখে বলে উঠলেন, হায় রে বেঈমান, এই তাহলে তোমার ভালোবাসা? তোমার জন্য আমি আমার রাজ্য ছেড়েছি, সবসময় তোমার আশেপাশে ছিলাম, আর তুমি সেই প্রতিদান এভাবে দিলা? মাসুদ বলল, এই, আমি তোমার আবেগী কথা শুনতে চাইনি, এত কথা না বলে এখন চলে যাও, আমি ডাকলে তখন এসো। একটা কথা মনে রেখো, তুমি আসতে না চাইলেও আসতে হবে, কারণ তুমি আমার কাছে বন্দী। মাসুদের কথায় পরি কিছু না বলে অদৃশ্য হয়ে গেলেন। এই ঘটনার পর মাসুদ পরীকে দিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে অনেক কাজ করিয়ে নেন। এভাবে চলতে থাকে সময়। একদিন মাসুদ একটা ছেলেকে দেখতে যান, ছেলেটাকে ডাইনি ধরেছে। মাসুদ ছেলেটার কাছে গেছেন ডাইনিকে ছাড়াতে। মাসুদ সেখানে গিয়ে পরীকে স্মরণ করেন। মাসুদের ডাকে পরি এসে উপস্থিত হন। পরি আসতে মাসুদ বলেন, এই ছেলেটাকে ডাইনি ধরেছে, আমি ডাইনিকে ছেলেটার শরীরে হাজির করি, তুমি ওকে তাড়িয়ে দাও, নয়তো মেরে ফেলো। না, আমি এটা করতে পারবো না, কারণ ডাইনি অনেক বয়স্ক একজন ডাইনি, আমার থেকে ওনার শক্তি অনেক বেশি। আমি না শুনতে চাইনি। কিভাবে তাড়াবা তুমি জানো, লড়াই করো ওনার সাথে। আমাকে কি মারার জন্য এসব বলছো? না, মারার জন্য বলবো কেন? উনি ডাইনি হলেও বৃদ্ধ হয়ে গেছে, আর তুমি এখনো যুবতী। আমি কোনো কথা শুনতে চাই না, আমি ডাইনিকে ছেলেটার শরীরে হাজির করছি, তুমি যুদ্ধ করো ডাইনির সাথে।
কথাটা বলে মাসুদ ছেলেটার শরীরে ডাইনিকে হাজির করলেন। ডাইনি হাজির হতে শুরু হলো। পরি ও ডাইনির মাঝে যুদ্ধ হলো। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর সেই ডাইনি সেখান থেকে পালিয়ে গেল। যুদ্ধে পরি জিতে গেলেও অনেক বাজেভাবে আহত হয়। ডাইনি পালিয়ে যাওয়ায় মাসুদ তার কাজ শেষে বাড়িতে চলে যায়। মাসুদের সাথে পরিও চলে যায় মাসুদের বাড়িতে। বাড়িতে গিয়ে মাসুদ বলে, তোমার তো অনেকটা কেটে গেছে, অনেক আঘাত পেয়েছ। পরি বলল, আমাকে নিয়ে আর তোমার ভাবতে হবে না বেঈমান। আমি মরি কি বাঁচি সেটা তোমাকে দেখতে হবে না। কতবার করে না করার পরও আমাকে দিয়ে ডাইনির সাথে যুদ্ধ করালে। মাসুদ বলল, আমার তো সুনাম লাগবে, সবাই যেন আমাকে এক নামে চেনে। তুমি অসুস্থ, নিজের যত্ন নাও, ঠিক হবে। এখন যাও, কাল এসো। মাসুদের কথায় পরি কিছু না বলে চলে গেলেন। এই ঘটনার পরের দিন মাসুদ পরীকে স্মরণ করলেন। পরি বেশ অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় পরি মাসুদের কাছে মাসুদের বাড়িতে আসতেই দেখলেন বাড়িতে অনেক লোকজন। হঠাৎ মাসুদের বাড়িতে এত মানুষ কেন? ওদিকে মাসুদের দিকে তাকাতেই দেখলেন মাসুদ কান্না করছে। এই অবস্থায় পরি একটা মেয়ের রূপ নিয়ে বাড়িতে সবার মাঝে ঢুকে পড়লেন। পরি সবার মাঝে ঢুকতে দেখলেন এক দুঃখজনক ঘটনা। মাসুদের মা মারা গেছেন। মাসুদের মাকে পরি অনেক সম্মান করত, মায়ের চোখে দেখত। তিনি মারা যাওয়ায় পরির মনটা অনেক খারাপ হয়ে যায়। মাসুদের মা মারা যাওয়ায় বেশ কিছুক্ষণ পর ওনার জানাজা শেষ করে কবর দেওয়া হয়। এই ঘটনার রাতের বেলা মাসুদ একা পরীকে ডাকে। মাসুদের ডাকে পরি আসতে মাসুদ কান্না করতে করতে বলে, মা ছাড়া তো আমার কেউ ছিল না, সেই মাকেই হারিয়ে ফেললাম, আমি যে একা হয়ে গেলাম। মাসুদের কথায় পরি বলল, তোমার মাকে মা বলে ডেকেছি, ওনার জন্য আমার মন খারাপ হয়েছে, কিন্তু তোমার জন্য আমার একটুও মন খারাপ হয় না। আমার ভালোবাসা নিয়ে প্রতারণা করেছো, ধোঁকা দিয়েছ আমাকে। তোমার জন্য আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করি। তোমার জন্য আমার পরিবার আমার সাথে দেখা করতে পারে না। ভালোবাসার নামে ছলনা না করলেও পারতে মাসুদ। মাসুদ বলল, আমি যা করেছি ঠিকই করেছি। তাছাড়া তুমি তো আমার কাছেই আছো, তাই না? তোমাকে বন্দি করে তো আর মাটিতে পুঁতে রাখিনি। সেটাই করতে। ভালোবেসে যে ধোঁকা দিতে পারে সে এটা করতে পারবে না কেন? আমার কষ্ট যার কষ্ট মনে হয় না, তার সাথে থাকার চেয়ে না থাকাই ভালো। উফ, তুমি চুপ করো তো, দেখছো আমার মন খারাপ। এখন তুমি চলে যাও তো, দরকার হলে তো আমি তোমাকে ডাকবো। কথাটা বলে মাসুদ ঘরে গেলেন। এদিকে পরিও চলে গেল। এই ঘটনার ঠিক 3 দিন পর মাসুদ পরীকে আবার ডাকে। মাসুদের ডাকে পরি আশায় মাসুদ বলে, আজ রাতে একটা কাজে যেতে হবে। একটা মহিলাকে পিশাচ জিনে ধরেছে, ওকে ছাড়াতে হবে। পরি বলল, না জেনে শুনে কোথায় যাব, আমি একটু খোঁজ নিয়ে দেখি, একটু পর আসছি। কথাটা বলে পরি চলে গেল। আর কিছুক্ষণ পর ফিরে এসে বলল, মাসুদ এই কাজটা করা যাবে না, তুমি ওনাকে না করে দাও। কেন, কি হয়েছে? না করব কেন? ওই মহিলার স্বামী আমাকে 1 লাখ টাকা দিবে বলেছে, এই কাজটা না করা যাবে না। আরে তুমি বুঝতে পারছো না কেন? ওই মহিলাকে 3টা জিনে ধরেছে, আমি একটা পরি, আমি ওই 3টা জিনের সাথে পারবো না। পারতে হবে, তুমি চেষ্টা করে দেখো পারবা। আমি পারবো না, এর থেকে আমার মরা ভালো, মেরে ফেলো আমাকে। মাসুদ বলল, আমি দোয়া কালাম জানি, তোমার কিচ্ছু হবে না, তুমি আমার সাথে আজ রাতে যাবা, এটাই শেষ কথা। মাসুদকে এত করে বোঝানোর পরেও মাসুদ বুঝতে পারছে না। নিজের ভালোবাসার মানুষ এতটা পরিবর্তন হতে দেখে পরি অবাক। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাতে পরি মাসুদের সাথে চলে গেলেন সেই বাড়িতে। পরির ইচ্ছার বিরুদ্ধে মাসুদের সাথে সেই বাড়িতে যাওয়ার পর পরি আবারও মাসুদকে বলল, মাসুদ তোমাকে আবারও সাবধান করছি, চলো এখান থেকে। এই বাড়ির মেয়েটার সাথে একটা না 3টা জিন আছে, যেগুলা খুবই খারাপ। কিন্তু পরির কোনো কথায় কান না দিয়ে মাসুদ বললেন, একবার যেহেতু এসেছি কাজ করে যাব। ঠিক আছে, তুমি যদি আমার মৃত্যু চাও তাহলে কাজ শুরু করো। পরির এমন কথায় মাসুদের মন একটুও গলল না। উল্টো মাসুদ সেই বাড়িতে যাবার পর ওদেরকে বললেন জিনে ধরা মেয়েটাকে সামনে নিয়ে আসতে। মাসুদের কথায় মেয়েটাকে সামনে নিয়ে আসা হলো। মাসুদ রুকিয়া শুরু করলো। মাসুদ মেয়েটার শরীরে ওই 3টা পিশাচ জিনদের হাজির করার চেষ্টা শুরু করলো। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সেই মেয়েটার শরীরে সেই পিশাচ 3টা জিন হাজির হলো। পিশাচ জিন 3টা হাজির হয়ে মাসুদের উপর রেগে বললেন, তোর সাহস তো কম না? তোর সাথে থাকা পরি কি আমাদের ব্যাপারে তোকে কিছু বলেনি? সব জেনে শুনে এখানে এসে আমাদেরকে হাজির করলি, তোর কোনো ক্ষমা নেই। কথাটা বলে সেই 3টা জিন মাসুদের উপর আক্রমণ করতে যাবে, ঠিক তখনই পরি এসে মাসুদের সামনে দাঁড়ালো। পরির সামনে দাঁড়ানোর ফলে সেই 3টা জিন রেগে পরির উপর আগে আক্রমণ শুরু করলো। মাসুদ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই সেই জিন 3টা পরিকে অনেক মেরে আহত করে সেখান থেকে চলে গেলেন। ওরা চলে যাওয়ার পর আর পরি আহত হওয়ায় মাসুদ পরিকে নিয়ে তার বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর মাসুদ বললেন, তুমি ঠিক আছো তো পরি? পরি বলল, আমাকে দেখে কি মনে হয়? তোমাকে একটা কথা বলি, আমাকে এভাবে কষ্ট দেবার থেকে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না, মেরে ফেলো আমাকে। পরির এমন কথা মাসুদ কিছুক্ষণ চুপ থেকে পরির কাছাকাছি গিয়ে পরির হাত থেকে সেই চুড়িটা খুলে ফেলল আর বললেন, এখন থেকে তুমি মুক্ত, যাও, তোমাকে ছেড়ে দিলাম। হঠাৎ কি হলো? খারাপ মানুষ আবার ভালো হলো কেমনে? সেটা তোমাকে জানতে হবে না, তুমি মুক্ত, এখন থেকে চলে যাও, নইলে
আবারও বন্দি করব। মাসুদের এমন কথায় পরি রেগে গিয়ে মাসুদকে প্রচন্ড জোরে একটা আঘাত করলো। পরির আঘাতে মাসুদ ছিটকে গিয়ে পড়লেন মাটিতে আর জ্ঞান হারিয়ে ফেলল। মাসুদ জ্ঞান হারানোর পর পরি সেখান থেকে চলে গেলেন তার রাজ্যে, তার মা বাবার কাছে। পরি ওর মা বাবার কাছে চলে যাওয়ার পর ওর মা বাবাকে বললেন, মা বাবা তোমরা কেমন আছো? এতদিন আমার জন্য নিশ্চয়ই চিন্তা করেছিলে। আমি এসে গেছি। জানো বাবা, একটা খারাপ ছেলের পাল্লায় পড়েছিলাম। সেই ছেলেটা আমাকে বন্দি করে রেখেছে। ভালোবেসেছিলাম ওকে অনেক, আর ও আমার সাথে বেইমানি করেছে। আজ মুক্ত হয়ে ওকে আঘাত করেছি, কি জানি বেঁচে আছে কিনা। এতক্ষণে হয়তো ওকে হাসপাতালে নিয়ে গেছে কেউ না কেউ। পরির কথায় ওর বাবা বললেন, কাজটা তুই ঠিক করিসনি মা। পরি বলল, মানে কি বলো? যে আমাকে বন্দি করেছে, আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করিয়েছে, সে ভালো হয় কি করে? আর আমি কাজটা ভালো করিনি মানে কি বাবা? বাবা বলল, কারণ মাসুদ নির্দোষ, ওর কোনো দোষ নেই মা। মানে কি বাবা, তুমি কি কিছু লুকাচ্ছ? হ্যাঁ মা, এতদিন লুকিয়েছে, কিন্তু আর না। আসলে মাসুদ তোকে ইচ্ছে করে বন্দি করেনি, আমি ওকে বাধ্য করেছি তোকে বন্দি করার জন্য। তোকে যে চুরি পরিয়ে বন্দি করা হয়েছে সেটা আমার দেয়া চুরি। কি বাবা, কি বলছো? কিন্তু এসব কেন করেছো? খুলে বলো আমাকে। পরির কথায় ওর বাবা মাথা নিচু করে বলতে শুরু করলো, শোন মা, আমার বাবা মানে তোর দাদা মানুষের হাতে মারা গেছে। সেই তখন থেকে আমার মানুষদের প্রতি রাগ আর ঘৃণা। আমি মানুষদের দেখতে পারি না, ওদের বিশ্বাস করি না। যে মানুষদের দেখতে পারি না, তুই সেই মানুষকে পছন্দ করলি, ভালোবাসলি। তুই যখন আমাকে মাসুদের কথা বলেছিলি, আমি তখনই তোর উপর রাগ করতে পারতাম, রেগে তোকে বন্দি করে রাখতে পারতাম। কিন্তু আমি এসব করিনি। এসব করে তোকে আটকানো যেত না, তাই আমি খেলাটা অন্যভাবে খেললাম। আমি মাসুদকে বলেছি তোকে যেন বন্দি করে, তোর ইচ্ছার বিরুদ্ধে তোকে দিয়ে কাজ করায়, যেন তুই ওকে ভুল বুঝিস, ভুলে যাস। মাসুদ ছেলেটা শুরুতে আমার কথায় রাজি হচ্ছিল না, পরে ওর মাকে মেরে ফেলার ভয় দেখায়। তখন মাসুদ রাজি হয় আর তোকে বন্দি করে নানা রকম কাজ করাতে থাকে। এদিকে তুইও মাসুদকে ভুল বুঝতে থাকিস। জানিস মা, একবার জিনের আক্রমণে তুই আহত হয়েছিলি, মনে আছে? তখন মাসুদ তোকে কিছু বুঝতে না দিলেও আমার কাছে এসে অনেক কেঁদেছে। মাসুদ আমাকে অনেক অনুরোধ করেছে তোকে দিয়ে যেন জোরপূর্বক কিছু না করাই, কিন্তু আমি মাসুদের কোনো কথা শুনিনি। আমি মাসুদকে বলি, তোর যত কষ্টই হোক, যত ইচ্ছে না করুক, তোকে দিয়ে যেন কাজ করায়। কিছুদিন আগে মাসুদের মা মারা গিয়েছিল, মনে আছে? আসলে মাসুদের মা এমনি এমনি মারা যায়নি, ওনাকে ভয় দেখিয়ে মেরে ফেলা হয়েছে। মাসুদ তোকে দিয়ে কাজ করাতে চাইছিল না, তাই আমি একটা জিনকে পাঠাই মাসুদের মাকে ভয় দেখাতে, যেন মাসুদ ওর মায়ের কথা ভেবে আমার কথা মতো তোকে কষ্ট দেয়। কিন্তু সে জিনটা মাসুদের মায়ের সামনে অনেক ভয়ঙ্কর রূপে যাওয়ায় মাসুদের মা ভয়ে মারা যান। মাসুদের মায়ের মৃত্যুর জন্য আমরাই দায়ী। পরি বলল, কি বলো? মাসুদের মা তাহলে এমনি এমনি মারা যায়নি? তোমাদের কাজ এটা? ছি ছি বাবা, এমন একটা জঘন্য কাজ কেন করতে গেলে? পরির কথায় ওর বাবা বললেন, অন্যায় করে ফেলেছি। আসলে একজনের অপরাধের জন্য সবাইকে খারাপ ভাবা ঠিক না, সব মানুষেরা খারাপ না। তুই শেষবার যখন 3টা পিশাচ জিনের হাতে আহত হয়ে ফিরলি, তখন মাসুদ আমার কাছে এসে আমার পা ধরে অনেক কেঁদেছিল। মাসুদ তোর কষ্ট সহ্য করতে পারছিল না। মাসুদ আমাকে বলে ওকে যেন মেরে ফেলি, তাও তোকে দিয়ে যেন আর কোনো কাজ না করাই। মাসুদের এমন কান্না ও ভালো ব্যবহারে আমি আবার ভুল বুঝতে পারি। আমার কথায় মাসুদ তোকে মুক্ত করে দিয়েছে, আর তুই মুক্ত হয়ে মাসুদকে আক্রমণ করলি। জানি না ছেলেটা বেঁচে আছে না মরে গেছে। পরি বলল, এখন কেন এসব বলছো? তোমার লজ্জা হওয়া উচিত বাবা। আমি মানুষ চিনতে ভুল করি না, মাসুদকেও চিনতে ভুল করিনি। ও ভালো ছিল, তোমার কারণে আমার ওকে ভুল বুঝতে হয়েছে। বাবা বলল, আমি তো প্রথমে বুঝতে পারিনি, কি করব বল? বাবাকে নিজের চোখের সামনে মরতে দেখেছি। এখন আমি কি করব বাবা, তুমি বলে দাও। কি করবি সেটা একটু পর বলছি, আগে ওয়েট কর। কিসের জন্য ওয়েট করব? কিসের কথা বলছো? তোকে যে পিশাচ 3টা জিন আঘাত করেছে, ওদের ধরে নিয়ে আসতে বলেছি। ওদের সাহস কম না, তোর উপর আঘাত করে। ওরা কি জানে না তুই জিন সর্দারের মেয়ে? পরির বাবার কথা শেষ হতে না হতে কয়েকটা জিন সেই 3টা জিনকে ধরে নিয়ে আসলো। জিন 3টাকে ধরে নিয়ে আসার পর সাথে সাথে সেই জিন 3টা পরির বাবার পা ধরে মাফ চাইতে থাকে। ওরা বলে, সর্দার আমাদের মাফ করে দিন, আমাদেরই ভুল হয়েছে। আমরা খোঁজ না নিয়ে আপনার মেয়ের উপর আঘাত করেছি, এরকম ভুল আর কখনো হবে না। জিন 3টার এমন আকুতি মিনতি দেখে পরির বাবা বললেন, ঠিক আছে, এবারকার জন্য তোদের মাফ করে দিলাম। তোরা আমার জিন গোষ্ঠীর কারোর সাথে কখনো ঝগড়া বা মারামারিতে জড়াবি না। আর তোরা 3জন মিলে যে মেয়েটাকে ধরেছিস সেই মেয়েটাকে ছেড়ে যাবি। পরির বাবার কথা সে জিন 3টা রাজি হয়ে সেখান থেকে চলে গেল। এদিকে ওরা চলে যাওয়ার পর পরি বলল, বাবা আমার এখন যেতে হবে। আমি মাসুদকে আঘাত করেছি, ও জ্ঞান হারিয়ে ফেলেছে, জানি না কেমন আছে। ঠিক আছে মা, যা দেখ ও কেমন আছে। বাবার কথায় পরি আবারও চলে আসলেন মাসুদের কাছে। পরি মাসুদের বাড়িতে এসে দেখলেন বাড়িতে মাসুদ নেই। এদিকে মাসুদের খোঁজ না পেয়ে পরি একটা মেয়ের রূপে মাসুদের বাড়ির পাশে একটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা এটা মাসুদের বাড়ি না? মাসুদ বাড়িতে নেই কেন? পরির কথায় ওনারা বললেন, মাসুদ তো অসুস্থ, হাসপাতালে ভর্তি। মাসুদ হাসপাতালে ভর্তি কথাটা শুনে দম ফিরে পেল পরি, কারণ পরির ভাবনা ছিল ওর আঘাতে আবার মাসুদ মারা যায়নি তো। পরি ওনাদের কাছে হাসপাতালের ঠিকানা নিয়ে
চলে গেলেন সেই হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখলেন মাসুদ শুয়ে আছে বেডে, অনেক অসুস্থ। মাসুদের পাশে দুজন লোক দুজন পাশে থাকায় পরি তার রূপে মাসুদের কাছে আসতে পারবে না। এমন অবস্থায় পরি সেই হাসপাতালে একটা নার্সকে নিয়ে গেলেন তার রাজ্যে, আর নার্সটাকে ঘুম পাড়িয়ে সে নার্সের রূপ নিয়ে চলে আসলেন হাসপাতালে এসে মাসুদের দেখাশোনা করতে লাগলেন। মাসুদের পাশ থেকে যখন সেই লোক দুটো চলে গেলেন তখন পরি মাসুদের কাছে এসে ওর পাশে বসে বললেন, মাসুদ, আপনার শরীর এখন কেমন ফিল হয় আপনার? মাসুদ বলল, আগের থেকে একটু ভালো। চিন্তা করবেন না, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। আপনার শরীরের আঘাতের দাগগুলো শুকিয়ে যাবে। শরীরের দাগ শুকিয়ে গেলেও মনের দাগ কখনোই শুকাবে না। কিন্তু কেন? আপনাকে কেউ কষ্ট দিয়েছে বুঝি? না, কেউ কষ্ট দেয়নি। কষ্টে যার জীবন ঘেরা তাকে আর কষ্ট দিবে কে? বুঝতে পেরেছি, আপনার আপনজন মনে হয় আপনাকে কষ্ট দিয়েছে, মেরেছে, সেজন্য আপনি হাসপাতালে ভর্তি। আপনজন ও ভালোবাসার মানুষের আঘাতে কষ্ট লাগে না, কষ্ট লাগে তার আচার আচরণ ও ভুল বুঝে দূরে সরে যাবার কারণে। মাসুদের এমন কথায় পরীর চোখ ছলছল করতে লাগলো, এই বুঝি কেঁদে ফেলবে। পরীর এমন ভাবসাব দেখে মাসুদ বলল, আচ্ছা, আমাকে আর কয়েকদিন থাকতে হবে হাসপাতালে? যতদিন না পুরোপুরি সুস্থ হন ততদিন। কেন যে মারা গেলাম না, ওকে হারিয়ে তো আমি বেঁচে থেকেও মরে গেছি। কার কথা বলেন? আমার ভালোবাসা, আমার পরীর কথা। মাসুদের কথায় পরী নিজেকে আর আটকাতে না পেরে কেঁদে ফেললেন। নার্স রূপে পরী কেঁদে ফেলায় মাসুদ পরীর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন আমার কথা শুনে? আপনি কি সত্যি নার্স নাকি অন্য কেউ? অন্য কেউ হতে যাব কেন? আমি নার্স। না, আপনার আবেগী কথা ও চোখের পানি দেখে আমার সন্দেহ হচ্ছে। দয়া করে বলেন না, আপনি কে? আপনি কি আমার পরী? মাসুদের কথায় পরী চুপ করে রইল। এদিকে মাসুদের তখন বুঝতে বাকি রইল না সে সত্যিই পরী, নার্স রূপে আছে তার সামনে। পরী নার্স রূপে আছে বলে মাসুদ বললেন, পরী, তুমি এই রূপে আসছো কেন? কি করব বলো? কোন মুখ নিয়ে তোমার সামনে আসবো বলো? তুমি আমার বাবার কথায় আমাকে বন্দি করে কষ্ট দিয়েছ, আর আমি না জেনে তোমাকে খারাপ ভেবে আঘাত করেছি। ওহ, তোমার বাবা তোমাকে নিশ্চয়ই সব খুলে বলেছে? হ্যাঁ মাসুদ, সব খুলে বলেছে। কেন আগে একবারও বলনি আমার বাবার কথায় এসব করেছো? মাসুদ বলল, তোমার বাবার হুকুম ছিল, আমি ও আমার মা তোমার বাবার কথার গোলাম ছিলাম। পরী, তোমার বাবা আমাকে মেনে নিবে না, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। মাসুদের কথায় পরী বলল, কে বলেছে মেনে নিবে না? বাবা তোমাকে মেনে নিয়েছে মাসুদ। বাবা ওনার ভুল বুঝতে পেরেছে। বাবা আমাকে সব ঘটনা খুলে বলেছে। কি? তোমার বাবা আমাকে মেনে নিয়েছে? এটা কি সত্যি? হ্যাঁ মাসুদ, বাবা তোমাকে জোর করে আমাকে বন্দি করেছিল, এটা সত্যি। কিন্তু বাবা এখন ওনার নিজের ভুল বুঝতে পেরেছে। পরী ও মাসুদের কথার মাঝে সেখানে পরীর মা বাবা চলে আসলেন। পরীর মা বাবা সেখানে এসে বললেন, হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে সব মানুষেরা খারাপ হয় না। তুমি প্রমাণ করে দিয়েছো তুমি সত্যিকারের প্রেমিক। তোমার মধ্যে সত্যিকারের মায়া, মমতা, ভালোবাসা আছে। আমি বাবা না বুঝে তোমাকে দিয়ে জোর করে আমার মেয়েকে বন্দি করিয়েছি। আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে তোমার মা মারা যাবার পেছনে আমার হাত ছিল। না জেনে অনেকে তো ভুল করে। তুমি বাবা আমাকে মাফ করে দাও। মাসুদ বলল, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতে অনেক। বড়দের মাফ চাইতে হয় না। বড়রা ভুল বুঝতে পারলে, ভালো পথে ফিরে আসলেই মাফ করা হয়ে যায়। আমার মতো কখনো কারো উপর জুলুম ও অত্যাচার করবেন না, আপনার কাছে এটাই চাওয়া। মাসুদের কথায় পরীর মা বাবা খুশি হয়ে সেখান থেকে হাসি মুখে চলে গেল। ওরা চলে যাওয়ার পর মাসুদ কষ্ট করে একটু উঠে বসে বলল, ও মাগো, মরে গেলাম, শরীরে অনেক ব্যথা। ও নার্স ম্যাডাম, আমার শরীরটা একটু টিপে দেন তো। পরী বলল, আমি কি নার্স? আমাকে নার্স বলো কেন? আমি তোমার পরী, মনে থাকবে মাসুদ। মাসুদ বলল, আচ্ছা, তুমি তো নার্স রূপে নিয়ে এসেছো, তাহলে আসল নার্সটা কোথায়? ওকে ঘুম পাড়িয়ে আমার রাজ্যে রেখে আসছি মাসুদ। মাসুদ বলল, তাই নাকি? যাও ওকে নিয়ে আসো, আর আমাকে বাড়িতে নিয়ে যাও, এখানে আর ভালো লাগছে না। মাসুদের কথায় পরী সে নার্সকে আবারও হুঁশে এনে রেখে গেলেন, আর মাসুদের কথা মতো মাসুদকে বাড়িতে নিয়ে গেলেন। মাসুদ বাড়িতে যাওয়ার পর পরী মাসুদের যত্ন করতে লাগলেন। এভাবে কিছুদিন পর মাসুদ আগের মতো সুস্থ হয়ে গেলেন। মাসুদ সুস্থ হবার পর অনেকেই আসতো মাসুদের কাছে সাহায্য চাইতে। মাসুদ ও পরীর মাধ্যমে অনেককে সাহায্য করতে লাগলেন। এভাবে পরী ও মাসুদ দুজনকে ফিরে পাওয়ায় খুব সুন্দর ও মধুরভাবে কাটতে লাগলো তাদের দিন। ভালোবাসার মানুষকে আপন করে পাবার মতো সুখ আর হয় না, তেমনি ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট কেউ বুঝে না। মাসুদ ও পরীর এমন ভালোবাসার মধ্যে গল্পটা শেষ করতে হচ্ছে। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। ধন্যবাদ।